বন্ধুরা, এবার ইরান বড় রকমের একটি সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলকে ধ্বংস করার। এবার পুরো ইসরায়েলকে খালি করার নির্দেশ দিয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি রয়টার্সকে জানিয়েছেন যে ইসরায়েল ইরানে আক্রমণ করে অনেক বড় ভুল করেছে। যদিও ইসরায়েলকে নিষেধ করা হয়েছিল যেন তারা ইরানের মূল ভূখণ্ডে আক্রমণ করার চেষ্টাও না করে। যেহেতু ইসরায়েল সে দুঃসাহস দেখিয়েছে, সেহেতু তার পরিণাম হবে ভয়াবহ। এবার ইরানের সুপ্রিম লিডার ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে বলেছে যে ইসরায়েল যেন তার পুরো দেশটি খালি করে দেয় এবং সেখানে হাইপারসনিক মিসাইলের বৃষ্টি ঘটাবে ইরান। আপনি এখন যে ভিডিওটি দেখছেন এটি আজকের সকালের ভিডিও, যেটা ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC প্রকাশ করেছে এবং সেই ভিডিওতে বলা হয়েছে যে ইরান সর্বাত্মক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে এবং হাজার হাজার হাইপারসনিক মিসাইল রেডি অবস্থায় রেখেছে ইরান। অর্থাৎ এগুলোকে লঞ্চ করে বসানো হয়েছে বলা যায় যে একদম রেডি টু ফাইট অবস্থায় রয়েছে ইরানের হাইপারসনিক মিসাইলগুলো। এখন শুধু আয়াতুল্লাহ খামেনির সিগনেচার বাকি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি যখনই সিগনেচার করবে এবং অনুমতি দেবে, তখনই কিন্তু সাথে সাথে এই মিসাইলগুলোর FIR করা হবে, যেগুলো ইসরায়েলের ভূখণ্ডে আঘাত করতে সময় নেবে মাত্র 4 মিনিট। শুধু যে ইরান থেকে হামলাটি হবে তা কিন্তু নয়, এবার হামলাটি হবে 5টি দেশ থেকে, বিশেষ করে লেবানন, সিরিয়া, গাজা উপত্যকা এবং ইয়েমেনের হুথিদের দ্বারা আক্রমণ করা হবে। ইসরায়েলে ইতিমধ্যে হিজবুল্লাহ কিন্তু আক্রমণ শুরু করে দিয়েছে। হিজবুল্লাহ কার্পেট বম্বিং শুরু করে দিয়েছে ইসরায়েলের ভূখণ্ডে। হিজবুল্লাহ একটি বার্তা ইসরায়েলকে জানিয়েছে তারা যেন পুরো দেশ খালি করে দেয়, কারণ পুরো দেশে আক্রমণ করবে হিজবুল্লাহ। ইসরায়েলের 1 ইঞ্চি মাটিও বাদ পড়বে না। এই হামলা থেকে ইতোমধ্যে আমরা খবর পেয়েছি যে ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী গ্যালেন্ট তারা কিন্তু বাংকারে আশ্রয় নিয়েছে। অর্থাৎ মাটির নিচে বাংকারগুলো থাকে সে বাংকারে, কিন্তু আশ্রয় নিয়েছে এই দুই লিডার। ইরান যদি এবার মিসাইল বৃষ্টি শুরু করে, তাহলে ইসরায়েলের অস্তিত্ব হয়তো আর থাকবে না। আর যেহেতু পুরো ইসরায়েল জুড়ে এবার হামলা চালানো হবে, সেহেতু ইসরায়েলের বেসামরিক নাগরিকদের যেন কোনো ক্ষতি না হয়, সেজন্য ইসরায়েল ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে ইরান ইতোমধ্যেই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এর প্রতিবাদ জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে এই অঞ্চলে যেন যুদ্ধ উত্তেজনা তৈরি না হয় এবং ইরান যেটা করতে যাচ্ছে সেটা কিন্তু ভয়াবহ, যে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এখন প্রশ্ন হলো, ইসরায়েল যখন নিরীহ ফিলিস্তিনিদের উপর বম্বিং করে ফিলিস্তিনিদের হত্যা করে, তখন সেটা আন্তর্জাতিক আইন লঙ্ঘন হয় না? আর যদি ইরান অথবা লেবাননে হিজবুল্লাহ কোনো প্রতিবাদ জানায়, তাহলে সেটি কি শুধু আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়? আসলে মার্কিন যুক্তরাষ্ট্র যে মধ্যপ্রাচ্যে শান্তি চায় না, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তারা মুখে মুখে শান্তির কথা বললেও তারা ভেতরে ভেতরে চায় যে এ যুদ্ধ আরও দীর্ঘ হোক এবং তাদের অস্ত্র ব্যবসা যেন আরও রমরমা হয়। আর এই কারণেই আমেরিকা কিন্তু এই যুদ্ধটিকে আরও বড় আকারের রূপ দিয়েছে। আর গত 26 তারিখে ইরানের ভূখণ্ডে যে হামলাটি হয়েছিল, সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সর্বাত্মকভাবে ইসরায়েলকে সহায়তা করেছে, কারণ নিজের হাতে তেমন কোনো অত্যাধুনিক যুদ্ধবিমান এই যে তা ইরানের ভূখণ্ডে ঢুকে হামলা চালাতে পারে। কারণ ইরান ইসরায়েল থেকে অনেক দূরে, প্রায় 1000 কিলোমিটার দূরে, তাই যেতে আসতে কমপক্ষে 2000 কিলোমিটার রেঞ্জের প্রয়োজন হয় যুদ্ধবিমানগুলোর। আর এই রিফুয়েল ব্যবস্থা করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মূলত ইরাকের আকাশে অবস্থান করে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলি বিমানগুলোকে রিফিউল করে দিয়েছে। আর আমেরিকার সমর্থনে কিন্তু ইসরায়েল ইরানের মতো দেশে হামলা চালানোর সামর্থ্য দেখিয়েছে। ইরানের এই হামলায় 2 জন ইরানি সেনা নিহত হয়েছেন। তারই প্রতিবাদ স্বরূপ এবার ইরান কঠোর জবাব দেবে। প্রায় 1000 হাইপারসনিক মিসাইল রেডি করে রেখেছে ইরান। হয়তো আগামী কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলে ব্যাপক হামলা চালাবে ইরান। বন্ধুরা, আমরা শুধু মধ্যপ্রাচ্যের খবর নিয়ে পড়ে আছি। এদিকে যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে যুদ্ধবিমান ক্রয় করছে, সে বিষয়ে কেউই ভিডিও তৈরি করছে না। বাংলাদেশ পাকিস্তান থেকে কী ধরনের যুদ্ধবিমান ক্রয় করবে এবং কতগুলো প্রাথমিকভাবে ডেলিভারি পাবে, চলুন সে সম্পর্কে জেনে নেই। পাকিস্তান থেকে 40টি JF-17 থান্ডার যুদ্ধবিমান ক্রয় করতে যাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী। সম্প্রতি এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছে বাংলাদেশ ও পাকিস্তান বিমান বাহিনী। চুক্তি অনুযায়ী পাকিস্তান বাংলাদেশকে 40টি JF-17 থান্ডার যুদ্ধবিমান সরবরাহ করবে। আর পাকিস্তান এই যুদ্ধবিমানটির চাহিদা পুরো পৃথিবী জুড়ে রয়েছে বর্তমানে। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে এই যুদ্ধবিমানগুলোকে দ্রুত ক্রয়ের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। পাকিস্তান থেকে যুদ্ধবিমানগুলোকে ক্রয় করার জন্য $800 মিলিয়ন বরাদ্দ রেখেছে বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পরবর্তীতে পাকিস্তান থেকে JF-17 বিমানের লাইসেন্স ক্রয় করে তা বাংলাদেশে উৎপাদন করতে পারবে বাংলাদেশ বিমান বাহিনী। অর্থাৎ আমরা প্রথমে পাকিস্তান থেকে 40টি JF থান্ডার যুদ্ধবিমান ক্রয় করব এবং তার সাথে সাথে পাকিস্তান থেকে কিন্তু এই বিমানটির লাইসেন্সও ক্রয় করব।
এর ফলে হবে কি, আমরা নিজের দেশে যুদ্ধবিমানটি উৎপাদন করতে সক্ষম হব, যা খুবই গুরুত্বপূর্ণ এবং উচ্চাভিলাষী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। এটি যুগোপযোগী একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। বিশেষ করে বাংলাদেশকে এই ধরনের যুদ্ধবিমান তৈরির কারিগরি সহায়তা দেবে পাকিস্তান বিমান বাহিনী। এটাকে আমি যুগোপযোগী সিদ্ধান্ত বলছি। এছাড়াও বাংলাদেশে পাইলটদের প্রশিক্ষণও প্রদান করবে পাকিস্তান বিমান বাহিনী। মূলত ভারতের বিরুদ্ধে বাংলাদেশের বিমান বাহিনীকে শক্তিশালী করতে সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছে পাকিস্তান সরকার। এর আগে ২০১৭ সালে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তান থেকে জেএফ থান্ডার বিমান কেনার প্রস্তাব দেয় বাংলাদেশকে, কিন্তু সে সময় বাংলাদেশের ক্ষমতায় ছিল স্বৈরাচার শেখ হাসিনা সরকার। ফলে ভারতের আদেশে শেখ হাসিনা সরকার সে যুদ্ধবিমান ক্রয়কে প্রত্যাখ্যান করেন। বাংলাদেশ যদি সে সময় পাকিস্তানের এই প্রস্তাব গ্রহণ করত, তাহলে আজ বাংলাদেশের বহরে থাকত আধুনিক সব ফাইটার জেট। বাংলাদেশ পাকিস্তানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করাতে পাকিস্তান সেই একই প্রস্তাব মিয়ানমারকে দেয়। সে সময় মিয়ানমার বিমান বাহিনী পাকিস্তান থেকে ২১টি জেএফ থান্ডার যুদ্ধবিমান কেনার অর্ডার দেয়। পরবর্তীতে পাকিস্তান ২০২৩ সালে ১৩টি জেএফ থান্ডার যুদ্ধবিমান ডেলিভারি দেয় মিয়ানমারকে। এরপর বাকি ৯টি যুদ্ধবিমানও মিয়ানমারকে পরবর্তীতে ডেলিভারি দেওয়া হয়। সব মিলিয়ে বর্তমানে মিয়ানমার বিমান বাহিনীর হাতে ২১টি পাকিস্তানি জেএফ থান্ডার বিমান রয়েছে। সে সময় শেখ হাসিনা সরকারের অতিরিক্ত ভারতপ্রীতির কারণে পাকিস্তান থেকে জেএফ থান্ডার মডেলের যুদ্ধবিমান ক্রয়ের বিশাল সুযোগ হাতছাড়া হয়ে যায়, যার ফলে বাংলাদেশ বিমান বাহিনী ভারত ও মিয়ানমার থেকে কয়েক গুণ পিছিয়ে পড়ে। অপরদিকে ভারত শেখ হাসিনাকে ভীষণ চাপ দিতে থাকে তাদের তৈরি তেজস যুদ্ধবিমান ক্রয়ের জন্য। আর ভারতে তৈরি তেজস যুদ্ধবিমানের মান খুবই খারাপ। স্বয়ং ভারতীয় বিমান বাহিনী বেশ কয়েকবার নিজেরাই রিজেক্ট করে দিয়েছিল এই যুদ্ধবিমানকে। অনেকেই একে উড়ন্ত কফিন বলে মনে করে থাকেন, কারণ এই যুদ্ধবিমানটি যে কোনো সময় ক্রাশ করতে পারে। ইতিমধ্যে বেশ কয়েকবার ক্রাশ করেছে ভারতের তৈরি তেজস যুদ্ধবিমান। এবং আপনি জানলে অবাক হবেন যে ভুটান, নেপাল, এমনকি শ্রীলঙ্কার মতো দেশও ভারতের তৈরি এই যুদ্ধবিমান ক্রয়ে অস্বীকৃতি জানায় এবং তারা ভারতের কাছ থেকে যুদ্ধবিমানটি কিনে নেয় একমাত্র এর গুণগত মান খারাপের জন্য। তবে সে সময় শেখ হাসিনা সরকার বেশ আগ্রহ দেখাচ্ছিল তেজস যুদ্ধবিমান ক্রয়ের জন্য এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এই বিমানটি ভারতে গিয়ে দেখেও এসেছেন। কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক বিমান বাহিনীর সদস্যরা ভারতের তৈরি এসব নিম্নমানের যুদ্ধবিমান ক্রয়ের বিরোধিতা করেন, যার ফলে শেখ হাসিনা সরকার ভারত থেকে এসব যুদ্ধবিমান ক্রয় করার সাহস দেখায়নি। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের নতুন সরকার আবারও পাকিস্তান থেকে জেএফ-17 যুদ্ধবিমান ক্রয় করতে আলোচনা শুরু করেছে। আর পাকিস্তান ও বাংলাদেশের কাছে ৪০টি জেএফ-17 থান্ডার মডেলের অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রির জন্য সম্মত হয়েছে। পাকিস্তান থেকে কেনা এক একটি ফাইটার জেটের দাম পড়বে $15 থেকে $20 মিলিয়ন। চলুন এক নজরে এই যুদ্ধবিমানটির বেশ কিছু কনফিগারেশন জেনে নিই। যেহেতু এটা বাংলাদেশের হাতে আসবে কিছুদিনের মধ্যে, তাই এই বিমান সম্পর্কে সকলেরই ধারণা থাকা উচিত। পাকিস্তানের তৈরি জেএফ থান্ডার বিমানের বেশ কিছু দীর্ঘ ইতিহাস রয়েছে এবং এই যুদ্ধবিমানটি চীন ও পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে, তাই এর কোয়ালিটি নিয়ে কোনো রকম সন্দেহ থাকার কথা নয় আপনাদের। এছাড়া পাকিস্তান তাদের জেএফ ফাইটার জেটের জন্য কেনা আমেরিকান সমরাস্ত্রগুলোকেও জেএফ-17 থান্ডারে ব্যবহার করছে। ফলে এই যুদ্ধবিমানটি বিশ্বমানের একটি যুদ্ধবিমানে পরিণত হয়েছে। এর কোয়ালিটি নিয়ে কোনো রকম সন্দেহ থাকার কথা নয় আপনাদের। এছাড়াও এই বিমানটি সকল রকম বোমা আর মাস্টার বোমা, এন্টি আর্মার ক্লাস্টার বোমা, এমনকি বাংকার ব্লাস্টার বোমা ও লেজার গাইডেড বোমা ব্যবহার করা যায়, যেটা মূলত খুবই শক্তিশালী একটি বোমা। এছাড়াও এই যুদ্ধবিমানটিতে ব্রাজিলের মার-1 এন্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র, ফ্রান্সের মথুরা দুলাল এন্টি রানওয়ে বোম এবং ফ্রান্সের M39 এন্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায়। অর্থাৎ যে বিমানটিতে একই সাথে যেমন ভূমি থেকে সাগরে আক্রমণ করতে সক্ষম, অর্থাৎ এই বিমানটি একটি মাল্টিরোল ফাইটার জেট, যেটি যে কোনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার উপযোগী একটি মারাত্মক যুদ্ধবিমান। বন্ধুরা, চলুন এবার এক নজরে এই যুদ্ধবিমানের কর্মক্ষমতা দেখে নেই। এই যুদ্ধবিমানটির সর্বোচ্চ গতি ২২০৫ কিলোমিটার, যা ঘন্টায় প্রায় ১.৮, এবং বিমানটির রেঞ্জ ৩৮৪০ কিলোমিটার। অর্থাৎ এই বিমানটির রেঞ্জ এত বেশি যে বিমানটি যখন বাংলাদেশের আকাশে উড়বে তখন আমরা অর্ধেক ভারতের তথ্য হাতে পেয়ে যাব এবং বিমানটির কম্পার্টমেন্টও, অর্থাৎ যুদ্ধ বিমানটিতে আমরা ভারতের যে কোনো স্থানে হামলা করে আবার ফেরত আসতে পারব। এবং সার্ভিস সিলিং হল ১৬৯২০ মিটার, অর্থাৎ এটি ১৬,০০০ ফুট উপরে সফলভাবে উঠতে সক্ষম এবং আক্রমণে সক্ষম, এবং এটি 4th জেনারেশনের একটি ফাইটার জেট। এই যুদ্ধ বিমানটি ২৫ থেকে ৩,০০০ কেজি ওয়েট বহন করতে পারে
এবং এই যুদ্ধবিমানটি বর্তমানে পৃথিবীর 4টি দেশ ব্যবহার করছে। একটি হলো পাকিস্তান, মিয়ানমার, নাইজেরিয়া এবং চীন। এই যুদ্ধবিমানটি যদি যুদ্ধের ইতিহাস বলি, তাহলে পাকিস্তান যখন ভারতের সাথে যুদ্ধ লেগেছিল সে সময় কিন্তু এই বিমানটি ব্যবহার করা হয়েছিল এবং পাকিস্তানের যুদ্ধবিমানের সাহায্যে ভারতের 2টি MiG-29 যুদ্ধবিমানকে সফলভাবে ভূপাতিত করতে সক্ষম হয়। অর্থাৎ MiG-29 যুদ্ধবিমানের চেয়েও এই বিমানটি বেশ আপগ্রেডেড এবং বাংলাদেশ যদি পাকিস্তানের এই 40টি যুদ্ধবিমান ডেলিভারি পেয়ে যায়, তাহলে বাংলাদেশ বিমান বাহিনী হবে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী একটি বিমান বাহিনী। বন্ধুরা, পাকিস্তান থেকে এই ধরনের 40টি যুদ্ধবিমান ক্রয়কে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং বর্তমানে বাংলাদেশের সেনাপ্রধান কেন যুক্তরাষ্ট্র, কানাডা সফরে গেছেন সে সম্পর্কে জানতে আমাদের ভিডিওটিতে লাইক করুন। আর এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।